সিলেকশন সিরিজের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা দেখব বিজয়নগর সাম্রাজ্যের উপর দেখব, ঠিক আছে? দেখো, আমি এখানে যেটা ক্লাস এনেছি এটা WBCS, PSC এবং SSC এবং রেলওয়ে। তোমরা যে কোনো এক্সামের জন্য কিন্তু দেখতে পারো। যদি তোমার হিস্ট্রি সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবে বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু প্রশ্ন আসে। তাই চলো দেখা যাক, এক এক করে আমরা দেখি। প্রথমে দেখো, প্রতিষ্ঠাতা এবং প্রেক্ষাপটটা আমরা দেখে নিই। চলো, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখো একটু। 1336 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? যদি বলে বিজয়নগর সাম্রাজ্য কতটা কতটুকু বিলং করে, আমি এটা লিখেছি। দেখো, 1336 থেকে তোমার 1336 থেকে 1565 পর্যন্ত, ঠিক আছে? এই টাইম কালটা একটু মনে রাখবে। এই পর্যন্ত ছিল বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে? 1336 থেকে 1565 AD আর কি, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। দেখো, প্রতিষ্ঠা কে করেছিল? সঙ্গম বংশের দু ভাই ছিল, হরিহর অ্যান্ড বুক্কা। এরা দুজন মিলে করেছিল। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে এটা মনে রাখবে, হরিহর এবং বুক্কা সঙ্গম বংশের, এরা থেকে বিলং করে, সঙ্গম বংশ, ঠিক আছে? 4টি বংশ হয়, আমরা পরে দেখছি। দেখো, তাহলে এটা একটু মনে রাখবে। তারা ওয়ারেঙ্গলের কাকাতিয়া যে রাজা ছিল তাদের সামন্ত বা ফিউডেটরি ছিলেন, ঠিক আছে? দেখো, এদের রাজধানী কোথায় ছিল মনে রাখবে, হাম্পি। কোন নদীর তীরে লোকেটেড হাম্পি? তুঙ্গভদ্রা নদীর তীরে লোকেটেড হাম্পি, সেখানে তাদের রাজধানী ছিল, ঠিক আছে? আর দেখো, নামকরণটা দেখো, স্থানীয় দেবী পম্পা, পম্পা দেবীর নাম অনুসারে হাম্পি নামের উৎপত্তি হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। আর দেখো, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাম্পি ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেছিল কে? ব্রিটিশ ইঞ্জিনিয়ার কলিন ম্যাকেনজি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ইংলিশটাও দেওয়া আছে, দেখবে, কলিন ম্যাকেনজি। তাহলে বুঝতে পারলে, তাহলে প্রতিষ্ঠাতা 1336 সালে হয়েছে, 1336 থেকে 1565 AD, ঠিক আছে? সঙ্গম বংশের দুই ভাই ছিল, হরিহর এবং বুক্কা। এরা দুজন মিলে প্রতিষ্ঠা করেছিল বিজয়নগর সাম্রাজ্য। এবং এরা কি ছিল? কাকাতিয়া যে রাজা, তাদের সামন্ত বা ফিউডেটরি ছিলেন। এবং এদের রাজধানী ছিল হাম্পি, তুঙ্গভদ্রা নদীর তীরে লোকেটেড। আর স্থানীয় দেবী পম্পা দেবীর নাম অনুসারে হাম্পি নামের উৎপত্তি হয়। আর হাম্পির ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেছিলেন কে? ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিল কলিন ম্যাকেনজি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো, বিজয়নগর শব্দের অর্থটা আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? সিটি অফ ভিক্টরি, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। যেমন দেখো, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, এরকম সেই একই হবে। সিটি অফ ভিক্টরি বলা কাকে? বিজয়নগর সাম্রাজ্যকে, ঠিক আছে? চলো, ভৌগোলিক বিস্তার এবং সমকালীন রাজনীতি সম্পর্কে আমরা একটু দেখে নিই। চলো, দেখো, বিজয়নগর সাম্রাজ্য তোমরা দেখে, ছবিটা দেখে বুঝতে পারছো যে দক্ষিণ দিক করে ছিল, তাই তো? দেখো, কৃষ্ণা নদীর দক্ষিণ দিকে, দক্ষিণাংশে সমগ্র দক্ষিণ ভারতে ছিল। বর্তমানে যেটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, কেরল, ঠিক আছে? এই জায়গাগুলোতে ছিল বিজয়নগর সাম্রাজ্য। এবং দেখো, রায়চুর দোয়াব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, রায়চুর দোয়াবটা, এই জায়গাটা, ঠিক আছে? দেখো, কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী একটা উর্বর অঞ্চল, এবং এই অঞ্চল দখল নিয়ে কি হতো, বাহুমনি রাজাদের সাথে সর্বদা সংঘাত হতো। বাহুমনিটা কোথায় ছিল? দেখো, উপরে ছিল বিজয়নগর, তার উপরে ছিল বাহুমনি, ঠিক আছে? এদের সঙ্গে যুদ্ধ হতো আর কি। এবং দেখো, সমকালীন আর একটা শক্তি ছিল উত্তর দিকে, এখানে উড়িষ্যার কাছাকাছি, ঠিক আছে? উত্তরে মুসলিম বাহুমনি সাম্রাজ্য এবং পূর্বে উড়িষ্যা গজপতি শাসক। এইটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে? উড়িষ্যা, এখানে গজপতি শাসকরা ছিল। আর এই উত্তরে তোমার কি রয়েছে? এই বাহুমনি রাজ্যের যে মুসলিম শাসক ছিল উত্তরে, এবং পূর্বে যে উড়িষ্যার গজপতি শাসক, মানে এখানটা করে গজপতি শাসক, এরা সমকালীন আর কি শক্তি ছিল আর কি, বিজয়নগরের সময়কালীন আর কি, ঠিক আছে? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, সমকালীন শাসকরা বিজয়নগরের যে রাজা, রাজাদের কি বলতো? নরপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং উড়িষ্যার রাজাদের বলতো গজপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো, বাহুমনি সুলতানদের বলা হতো অশ্বপতি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বিজয়নগরের রাজা বলা হতো নরপতি, উড়িষ্যার গজপতি, আর বাহুমনি যে সুলতান, এটা বাহুমনি সুলতান, এখানে কি বলতো? অশ্বপতি। আর দেখো, বিজয়নগর রাজারা নিজেদের হিন্দু সুরত্রাণ বলে দাবি করতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলো, তাহলে নেক্সট দেখে নিই আমরা। দেখো, আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে 4টা বংশ এখানে হয়েছিল, 4 ডাইনেস্টি, সেটা দেখে নিই। চলো, দেখো, প্রথমে দেখো সঙ্গম, বিজয়নগর আর কি প্রধান 4টা রাজবংশ ছিল বিজয়নগরের আন্ডারে আর কি, ঠিক আছে? এবং সঙ্গম বংশ, এটা মনে রাখবে, তার 1336 থেকে 1485। প্রতিষ্ঠাতাকে হরিহর এবং বুক্কা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে,
তাই ভালো করে এগুলো তোমরা করবে জায়গাগুলো। দেখো 2 নম্বর দেখো শালুক বংশ, ঠিক আছে, 1485 থেকে 1505। সাল কিন্তু মনে রাখতে হবে, তার সঙ্গে প্রতিষ্ঠাতা কে করেছিল এটা মনে রাখতে হবে। সালুব নরসিংহ, একে বলা হয় নরসিমহা, ইংলিশে বলে, ইংলিশে দেখো নরসিংহ বানানটা হয় NARSIMHA, নরসিমহা, যাকে বলে বাংলায় বলে নরসিংহ, ঠিক আছে, সালুব নরসিংহ। তাহলে সালুব বংশে প্রতিষ্ঠিত সালুব নরসিংহ 1485 থেকে 1505। তুলুক বংশ দেখো 1505 থেকে হচ্ছে 1570। ভালো করে মনে রাখবে এটা, 1505 থেকে 1570 পর্যন্ত কে ছিল, তুলুক। প্রতিষ্ঠিত দেখো বীর নরসিংহ বীর নরসিংহ বা নরসিমহা, ঠিক আছে। আর দেখো আরভিডু বা আরাভিডু যাকে বলা হয়, আরাভিডু বংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। এটা মনে হয় 1570 থেকে এটা 1646 করে দাও, এটা 1650, ঠিক আছে, এটা 1650 করো, 1650, ঠিক আছে, 1650 এটা করো, 1646 1650 মতো, 1570 থেকে 1650 পর্যন্ত, ঠিক আছে, আরাবিডু। দেখো আর কে ছিল প্রতিষ্ঠাতা, কে ছিল আমি লিখে দিচ্ছি এখানে, তিরুমল, ঠিক আছে, ইংলিশে হবে TIRUMAL, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো তাহলে বিজয়নগর যে রাজা সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, দেখো এই যে তুলুপ বংশ দেখতে পাচ্ছ তোমরা, এই তুলুপ বংশের কিছু কৃষ্ণদেব রাজা, কৃষ্ণদেব রায়, আজকে আমরা এর সম্পর্কে দেখব, ঠিক আছে, এর সম্পর্কে দেখব যে রাজা কৃষ্ণদেব রায় ছিলেন সব থেকে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক বা শ্রেষ্ঠ শাসক বলতে পারো বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে, তাই আজকে আমরা এটাই দেখব। চলো দেখো তাহলে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, দেখো শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তাহলে কৃষ্ণদেব রায়। দেখো গ্রেটেস্ট রুলার অফ কৃষ্ণদেব রায়, এই কত শাসনকালটা তোমাদেরকে মনে রাখতে হবে, 1509 থেকে 1529, এবং কোন বংশ থেকে বিলং করে, 3 নম্বর বংশ তুলুব, সে তুলুব বংশ থেকে বিলং করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1509 থেকে 1529 পর্যন্ত এডি, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, খ্রিস্টাব্দে লেখাই আছে তবু লিখে দিচ্ছি, ইংলিশে লিখে দিচ্ছি এডি, মনে রাখবে, বিসি নয় কিন্তু এডি, ঠিক আছে। দেখো কি কি টাইটেল নিয়েছিল, দেখো অন্ধ্রভোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইটেলটা মনে রাখবে, অন্ধ পিতামহ, এই ধরনের টাইটেল নিয়েছিল কিন্তু কৃষ্ণদেব রায়। দেখো অন্ধভোজ এবং অন্ধ পিতামহ এই উপাধিটা লাভ করেছিল, আর একটা উপাধি মনে রাখবে, যবনরাজ স্থাপনাচার্য, ঠিক আছে, এই দুটো উপাধি লাভ করেছিলেন। দেখো সাহিত্য কীর্তির মধ্যে চলেছে, দেখো অমুক্ত মাল্যদা, যেটা তেলেগু ভাষায় রচিত, একটু মনে রাখবে, আর হচ্ছে জম্ববতী কল্যাণম, ঠিক আছে, এটা সংস্কৃত ভাষায় রচিত। সাহিত্য কীর্তির মধ্যে এই দুটো নাম একটু মনে রাখবে, অমুক্ত মাল্যদা যেটা তেলেগু ভাষায় রচিত, আর জম্ববতী কল্যাণম এটা সংস্কৃত ভাষায় রচিত, ঠিক আছে। দেখো স্থাপত্য এবং নগরীয়ত আর্কিটেকচার সম্পর্কে দেখো, মায়ের নামে নাগালপুরম যে শহর সেটা নির্মাণ করেছিল, মায়ের নামে নাগালপুরম শহরটাকে নির্মাণ করেছিল যে কৃষ্ণদেব রায়, ঠিক আছে। এছাড়া দেখো হাজার রাম মন্দির এবং হাতির আস্তাবল, এলিফ্যান্ট স্টেবল নির্মাণ করেছিল, ভেরি ইম্পর্টেন্ট এটা, হাজার রাম মন্দির এবং হাতির আস্তাবল তৈরি করেছিল। এছাড়াও দেখো কামালপুরম যে ট্যাঙ্ক সেটাও কিন্তু নির্মাণ করেছিল। এখান থেকে মানে প্রশ্ন আসে, তাই এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখবে বা দেখো, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখো মায়ের নামে তাহলে নাগালপুরম শহর নির্মাণ করেছিল, হাজার রাম মন্দির এবং হাতির আস্তাবল তৈরি করেছিলেন, এবং দেখো কামালপুরম যে ট্যাঙ্ক সেটাও কে নির্মাণ করেছিলেন, এই কৃষ্ণদেব রায়, ঠিক আছে। দেখো বাবর তার আত্মজীবনী বাবরনামাতে কৃষ্ণদেব রায়কে তৎকালীন ভারতের সব থেকে শক্তিশালী শাসক হিসেবে উল্লেখ করেছেন, এটা একটু মনে রাখবে, বাবরনামা কার লেখা, বাবরেরই লেখা। এখানে তৎকালীন সময়ে ভারতের সব থেকে শক্তিশালী শাসক কাকে উল্লেখ করেছে না, কৃষ্ণদেব রায়কে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নি। দেখো দেখো প্রশাসন এবং অর্থনীতি সম্পর্কে আমরা দেখে নি, চলো অমর নায়ক ব্যবস্থা কি, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কৃষ্ণদেব রায় স্টার্ট করেছিল। দেখো সামরিক সেনাপতি অর্থাৎ মিলিটারি কমান্ডার্স একটি ব্যবস্থা, দেখো তাদের নির্দিষ্ট জমি দেওয়া হতো এবং যার বিনিময়ে তারা কি করতেন না, রাজাকে নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী দিয়ে সাহায্য করতেন। এটা দিল্লি সুলতানি যে ইকতা প্রথা ব্যবস্থা তার সঙ্গে কিছুটা তুলনা করা হয়, ঠিক আছে। আর দেখো আয়েঙ্গার ব্যবস্থা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, আয়েঙ্গার ব্যবস্থা না গ্রাম প্রশাসনের, গ্রাম বা ভিলেজ কমিটির একটা ব্যবস্থা, ঠিক আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, এবং গ্রাম পরিচালনার দায়িত্বে থাকা 12 জন
একটা গোষ্ঠী যাদের বিশেষ ক্ষমতা এবং জমি দেওয়া হতো। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি ব্যবস্থার মনে রাখবে। অমর নায়ক ব্যবস্থা কি? মিলিটারি কমান্ডার্স অর্থাৎ সামরিক যে সেনাপতিদের সঙ্গে কিন্তু যুক্ত ছিল এই অমর নায়ক ব্যবস্থাটা। নির্দিষ্টদের জমি দেওয়া হতো এবং তার বিনিময়ে তারা কি করতেন? রাজাকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করতেন। খানিকটা সুলতানি যুগের ইকতা ব্যবস্থার মতো তুলনা করা, ইকতার সঙ্গে আর কি। আর দেখো আয়াঙ্গার ব্যবস্থা কি? না, এখানে একটা ভিলেজ কমিটির একটা ব্যবস্থা। এখানে এরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতো এবং 12 জন একটা গোষ্ঠী ছিল, তাদেরকে বিশেষ ক্ষমতা এবং জমি দেওয়া হতো। শুধু এইটুকু মনে রাখবে, ঠিক আছে? অর্থনীতি একটু দেখে নাও। প্রধানত কৃষি এবং উন্নত জলসেচ ব্যবস্থার উপর নির্ভর ছিল সে সময় কৃষি, বুঝতে পারলে তো? এবং দেখো মশলা, বস্ত্র এবং ঘোড়া বাণিজ্যের আধিপত্য সেই সময়। আর দেখো এটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মহানবমী ডিব্বাটা, এখানে দেখো রাজকীয় উৎসব হতো এবং অমর নায়করা রাজাকে উপহার এবং সামরিক যে শক্তি সেটা প্রদান করতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মহানবমী ডিব্বা, এখানে দেখো অনেক সময় হাইট জিজ্ঞেস করে। এটা হাইট ছিল তোমার 40 ফিট হাইট। আর কত কিলোমিটার? 11,000 স্কোয়ার। তাহলে দেখো এটা একটু মনে রাখবে, এটা হাইট ছিল 40 ফিট, ঠিক আছে? আর 11,000 স্কোয়ার ফিট এই এলাকা জুড়ে আর কি ছড়িয়েছিল। 11,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছড়িয়েছিল আর হাইট ছিল 40 ফিট। এটা একটু মনে রাখবে। চলো নেক্সট দেখে নি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্ট, কালচার অ্যান্ড আর্কিটেকচার, এটা একটু দেখে নাও। তারা দ্রাবিড় যে রীতির উন্নত রূপ একটা দিশ প্রভিড, দেখো প্রভিড স্টাইল যেটা বলা হয় স্থাপত্য শৈলী উদ্ভাবন করেছিল। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা একটু মনে রাখবে যে আব্দুল রাজাকের বর্ণনায় এই সাম্রাজ্যের 7টি স্তরের শক্তিশালী দুর্গ বা প্রাচীরের অর্থাৎ 7 লেভেল ফর্টিফিকেশন উল্লেখ পাওয়া যায়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পারস্যের পর্যটক ছিল আব্দুল রাজাকের বর্ণনায় এই সাম্রাজ্যের 7 লেভেল ফর্টিফিকেশনের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে? আর দেখো মন্দিরগুলো একটু দেখে নাও। বিরূপাক্ষ মন্দির, ঠিক আছে? দেখো মূল মন্দিরটি দ্বিতীয় দেবরায়ের সময় নির্মিত এবং বিশাল গোপুরম, বিশাল যে গোপুরম ছিল নির্মাণ করেছিল কৃষ্ণদেব রায়। এই বিরূপাক্ষ মন্দিরটা মূলত দ্বিতীয় দেবরায়ের সময় তৈরি। আমি এগুলো পরে বলবো আরো রাজার সম্পর্কে, তখন তোমরা বুঝতে পারবে দ্বিতীয় দেবরায়। এখন নামটা মনে রাখো একটু, যে দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু নির্মিত। কিন্তু যে বিশাল গোপুরম লক্ষ্য করা যায়, ঠিক আছে? আগের দিন আমি বলেছিলাম গোপুরম কি মানে বিরাট গেটওয়ে, সেটাকে বলে গোপুরম। এটা কৃষ্ণদেব রায় নির্মাণ করেছিলেন। 2 নম্বর দেখো বিট্টল স্বামী মন্দির, ঠিক আছে? এটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ডেডিকেটেড। আর এটা কে করেছিল? এটা করেছিল কৃষ্ণদেব রায়। এটাও কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়। এটা একটু মনে রাখবে, যেটা কে নির্মাণ করেছিল? কৃষ্ণদেব রায়। আর কিছু মনে রাখতে হবে না। আর এটা একটু দেখে নাও, পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যে বিজয়নগর মন্দিরগুলি সাধারণত পবিত্র কেন্দ্র, যাকে বলে সেক্রেট সেন্টার, এবং রাজপ্রাসাদগুলিতে রাজকীয় কেন্দ্রের অবস্থান ছিল। এটা একটু মনে রাখবে। যে দেখো তালিকটা যুদ্ধ, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। 1565 সালে হয়েছিল, সালটা মনে রাখবে। এর অপর নাম হচ্ছে রাক্ষস টাংরির যুদ্ধ, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর দুর্বল উত্তরাধিকার, রাজা সদাশিব রায়ের সময় প্রকৃত ক্ষমতা ছিল মন্ত্রী আলী রামের হাতে, ঠিক আছে? এটার নামটা মনে রাখবে একটু, কার হাতে? আলী রাম রায়ের হাতে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের নেতৃত্ব কে করছিল? আলী রাম রায়। আর দেখো এইদিকে ছিল 3টে অ্যালায়েন্স, দাক্ষিণাত্যে 3 মুসলিম সুলতানি জোট, যেটা বিজাপুর, আহমদনগর আর গোলকোন্ডা। এরা সম্মিলিত বাহিনী কাকে হারিয়ে দিয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য। এবং এখান থেকেই বিজয়নগর সাম্রাজ্যের আর কি একে একে পতন ঘটে। শোচনীয় রকম পরাজয় হয় এবং রাজধানী হাম্পিকে সম্পূর্ণ ধ্বংস এবং লুণ্ঠন করা হয়। দেখো তাহলে 1565 সালের যে তালিকটা যুদ্ধ, দাক্ষিণাত্যের সম্মিলিত শক্তির কাছে বিরাট সামরিক ক্ষতি এবং রাজধানী শেষে ধ্বংস হয়, ঠিক আছে? এছাড়াও দেখো মন্ত্রী আলী রাম রায় কর্তৃক দাক্ষিণাত্যে যে সুলতানদের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ, যা পূর্বে বিভক্ত সুলতানদের বিজয়নগরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছিল, ঠিক আছে? বিজয়নগরের বিরুদ্ধে আর কি ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছিল। এছাড়া দেখো অভ্যন্তরীণ দুর্বলতা, কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাব ছিল এবং অমর নায়কদের বিদ্রোহ এবং ও অবাধ্যতা, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? সামরিক সেনাপতি ছিল, একটু মনে রাখবে অমর নায়ক কে ছিল? সামরিক সেনাপতি। দেখো শেষ পর্যায়ে আরবিডু বংশের পরবর্তীকালে রাজধানী স্থানান্তর করে সীমিত অঞ্চলে শাসন করলেও সাম্রাজ্যের পূর্বে যে গৌরব আর কখনো ফিরে আসেনি। তাহলে এটা একটু মনে রাখবে যে আরবিডু যে বংশ, সেখানে পরবর্তীকালে রাজধানী পরিবর্তন করে সীমিত অঞ্চলের মধ্যে আর কি শাসন করলেও
সাম্রাজ্যের যে পূর্বের যেটা গৌরব সেটা কিন্তু আর ফিরে আসেনি। দেখো এবার দেখো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। তাহলে প্রতিষ্ঠাতা এবং রাজধানী বললাম 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কোথায়? রাজধানী ছিল হাম্পি, তুঙ্গভদ্রা নদীর তীরে, যেটা লোকেটেড। ঠিক আছে। আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। কোন বংশ? তুলুক বংশ থেকে বিলং করে। গ্রন্থ দুটি মনে রাখবে, অমুক্ত মাল্যদা, কৃষ্ণদেব রায়, যেটা তেলুগু ভাষায় রচিত। আর পতনের মূল কারণ হচ্ছে তালিকোটা যুদ্ধ, এটা 1565 সালে হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো ইবন বতুতা, পর্যটকগুলো মনে রাখবে কোন সময় কার সময় এসেছিল আর কি, এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে এখান থেকে। ইবন বতুতা দেখো মরক্কো থেকে এসেছিলেন, কার সময়? হরিহর এবং বুক্কার, হরিহরের সময় আর কি। তো নিকোলা দি কন্টি এবং আব্দুল রাজাক, এরা দুজনেই পারস্য থেকে এসেছিল। ঠিক আছে, আব্দুল রাজাক পারস্য এবং নিকোলা দি কন্টি হচ্ছে ইটলি থেকে, এই দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিল। আর এটা মনে রাখবে ডোমিঙ্গো দি পেজ অ্যান্ড দুরার্তে বারবোস আর কি, পর্তুগাল থেকে এসেছিল। এরা কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণদেব রায়ের সময় কে এসেছিলেন? ডোমিঙ্গো দি পেজ অ্যান্ড দুয়ার্তে বারবোসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফার্নাও নুনিজ এটা পর্তুগাল থেকে, ইনিও পর্তুগাল থেকেই এসেছিল অর্চুত দেবরায়ের সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্চুত দেবরায়ের সময় কে এসেছিল? নুনিজ, এভাবে মনে রাখবে। ঠিক আছে, কন্টি এবং রাজাক দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিল। আর ইবন বতুতা এসেছিল হরিহরের সময় মরক্কো থেকে। দেখো আমি এরপর কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা একটু সলভ করবে, আমি তোমাদেরকে বলছি। দেখো ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় কোন রাজবংশ থেকে বিলং করে? এখনই বললাম, তুলুপ বংশ থেকে, তাই তো? কোন বংশ থেকে বিলং করে? তুলুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, তুলুপ বংশ থেকে বিলং করে। নেক্সট দেখো, কৃষ্ণদেব রায়ের লেখা অমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় রচিত? একটু আগেই বললাম তেলুগু ভাষায় রচিত। তারপর দেখো তালিকোটা যুদ্ধ কত সালে সংঘটিত ছিল? 1526, 56, 65 না 76? তাহলে 1565-তে হয়েছিল, তাই তো? আর বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষে বর্তমান কোথায় দেখতে পাওয়া যায় বলো? বিজাপুর, গোলকোন্ডা, হাম্পি না মহীশূর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বলো দেখি। সঠিক অ্যান্সার কি হবে? হাম্পি। কর্ণাটকের যে হাম্পি, সেখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের বর্তমানে কোথায় দেখা যায়? তাহলে হাম্পি। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও ফটাফট। চলো আমরা রিভিশন করে নিই। দেখো তাহলে 1336-এ তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর এবং বুক্কার কর্তৃক এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটা হিন্দু সাম্রাজ্য ছিল যা কৃষ্ণদেব রায়ের অধীনে সেটা কি হয় না একটা গৌরব ফিরে পায় আর কি, সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে। ঠিক আছে, এবং সাহিত্যের উন্নতি চরম লেভেলে পৌঁছায়। এবং 1565 সালে তালিকোটা যুদ্ধে দাক্ষিণাত্যে যেসব মুসলিম জোটের কাছে বিজয়নগর সাম্রাজ্য কি হয়? পরাজিত হয়, এবং সেখান থেকে আর কি পতন শুরু হয় আর কি। ঠিক আছে, মনে রাখো 1565 সালে তালিকোটা যুদ্ধ হয়েছিল, আর 1336 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে, তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।